ভ্রমণপ্রিয় বাঙালির কাছে দার্জিলিং হলো একটি আবেগ। সেই আবেগের বশেই বেরিয়ে পড়া পাহাড় ভ্রমণের উদ্দেশ্যে। তবে এবারে রাতভর জার্নি করে নয়, মাত্র কয়েক ঘন্টায় পৌঁছে গেলাম এনজেপি, এবং তা সম্ভব হলো বন্দে ভারত এক্সপ্রেসের জন্য। 22301 হাওড়া এনজেপি বন্দে ভারতে আমাদের জার্নিটা ঠিক কেমন হলো, বন্দে ভারতের পরিষেবা এবার কীরকম, সব কিছু তুলে ধরার চেষ্টা করলাম এই পর্বে। দিনটা ছিল 8ই এপ্রিল 2024 সোমবার। রাত 2:45 নাগাদ আমরা একটা টোটো ভাড়া করে বেরিয়ে পড়লাম চন্দননগর স্টেশনের উদ্দেশ্যে। নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে সুস্বাগতম। আজ আমি চলেছি এখান থেকে দার্জিলিং, আর এই মুহূর্তে আমি রয়েছি চন্দননগর স্টেশনে। এখন বাজে ভোর 3:17 ট্রেন ধরে আমরা এখান থেকে চলে যাব সোজা হাওড়া, আর সেখান থেকে বন্দে ভারত ধরে আমরা চলে যাব এনজেপি। তো আমাদের যাত্রাটা কেমন হচ্ছে সমস্ত কিছুই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তাহলে আসুন আমার সঙ্গে থাকুন, ভিডিওটি পুরো দেখতে থাকুন। 3:17 ব্যান্ডেল হাওড়া লোকাল ধরে আমরা রওনা দিলাম হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। ভোর 4:15 নাগাদ আমরা পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে। দেখলাম বহু যাত্রী রাতটা কাটিয়েছে হাওড়া স্টেশনে। সকাল হলে ট্রেন ধরে চলে যাবে যে যার গন্তব্যে। হাতে বেশ কিছুক্ষণ সময় ছিল, তাই আমরা এক কাপ করে চা আর একটা করে ভেজ স্যান্ডউইচ খেয়ে অপেক্ষা করতে লাগলাম বন্দে ভারত এক্সপ্রেসের জন্য। ভোর 4:42 নাগাদ 7 নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছলো বন্দে ভারত এক্সপ্রেস। আমাদের কোচ নাম্বার ছিল C14। নিজেদের কোচটি খুঁজে নিয়ে আমরা উঠে পড়লাম ভারতের অন্যতম দ্রুতগামী ট্রেন বন্দে ভারতে। ট্রেনে উঠে জায়গা মতো লাগেজটাকে তুলে দিলাম, যাতে পরে লাগেজ নিয়ে কোনো রকম সমস্যা তৈরি না হয়। এই প্রথমবার আমার বন্দে ভারত এক্সপ্রেসে করে এনজেপি যাত্রা। এর আগে আমি এনজেপি হয়ে দার্জিলিং গেছি, কিন্তু প্রতিবারই রাতের ট্রেন ধরেছিলাম এবং সকালবেলা পৌঁছে সেখানে শেয়ার গাড়ি করে বা রিজার্ভ গাড়ি করে গেছিলাম। এই প্রথমবার বন্দে ভারতের কী এক্সপিরিয়েন্স হচ্ছে, কতটা কমফোর্টেবল, আর এখানকার ট্রেনের কী কী ফিচার রয়েছে, কী কী ফেসিলিটিস আছে, সব কিছুই আপনাদের সামনে এই ভিডিও তুলে ধরার চেষ্টা করবো। এই বন্দে ভারতে রয়েছে যেরকম একটা স্ক্রিন, এই স্ক্রিনেতে আপনারা দেখতে পাবেন কোন স্টেশনে আসছে ট্রেনটি, তার কত কিলোমিটার বেগে ছুটছে, এবং তাছাড়া অন্যান্য অনেক তথ্য এই স্ক্রিন থেকে পাওয়া যাবে। সিট অ্যারেঞ্জমেন্টটা ঠিক এরকম রয়েছে, 3-2। আমাদের কিন্তু এখানে লাকটা বেশ ভালো বলা যায়, কারণ আমরা এখানে একটা টেবিল সমেত বসার একটা সুযোগ পেয়েছি এখানে। বন্দে ভারত লেগ স্পেস নিয়ে কোনো প্রবলেম নেই, যথেষ্ট লেগ স্পেস রয়েছে, তবে এখানে লম্বা মানুষেরও তেমন কোনো প্রবলেম হবে না। রয়েছে একটি বটল হোল্ডার, এখানে রয়েছে একটি ট্রের ব্যবস্থা। এই ট্রেটা নামিয়ে দিয়ে আপনারা ব্রেকফাস্ট, লাঞ্চ সমস্ত কিছু করতে পারবেন। তারপর পরে এটাকে তুলে দিতে পারবেন। সিটের পাশে রয়েছে রিক্লাইনার বাটন, এটা প্রেস করে আপনি আপনার সিটটাকে রিক্লাইন করতে পারবেন। রয়েছে রিডিং লাইটের সুবিধা, রয়েছে ফুট রেস্ট,
আর একদম সিটের তলায় রয়েছে চার্জার। দৃষ্টিহীন মানুষজন যাতে তাদের সিট খুব সহজেই খুঁজে পায় তাদের জন্য রয়েছে ব্রেল সিস্টেমের ব্যবস্থা। লাঞ্চ ডিনারে যেসব খাবারগুলি দেওয়া হয় সেগুলিকে গরম এবং ঠান্ডা রাখার জন্য রয়েছে ফ্রিজার এবং হটকেস। দারুণ লাগলো, খুব সুন্দর, ফাস্ট এক্সপিরিয়েন্স, পুরো একদম ওয়েল ম্যানেজ ট্রেন, খুব সুন্দর। এসে কেমন লাগছে আর কি? আমার খুব ভালো লেগেছে। আচ্ছা, আমি প্রথম দার্জিলিং এ এলাম। হাওড়াতে বসে আছি ট্রেনে, 3টে করে সিট আর 2টো করে সিট। ব্লগার সামনে টেবিল আছে, টেবিলটা পুরো ভিডিও কল করে একবার। তোমাকে মা ভিডিও কল করাটা শিখিয়েছে? ট্রেন ছাড়ার কিছুক্ষণ আগেই আমাদেরকে দেওয়া হলো সেদিনের নিউজ পেপার। আপনি চাইলে বাংলা বা ইংরাজি যে কোনো একটি ভাষার নিউজ পেপার নিতে পারেন। हावड़ा से चलकर एनजेपी को जाने वाली वंदे भारत एक्सप्रेस अपने निर्धारित समय 5:55 में रवाना होगी। ঘড়িতে 5:55 বাজতেই আমাদের ট্রেন যাত্রা শুরু করলো এনজেপির উদ্দেশ্যে। যাত্রা শুরু করার কিছু পরেই আমাদের দেওয়া হলো একটি করে জলের বোতল। টিকিট পরীক্ষক এসে আমাদের টিকিটগুলো চেক করলেন। সুপারফাস্ট বন্দে ভারত এক্সপ্রেস 0 থেকে 100-তে পৌঁছতে সময় নেয় মোটামুটি 52 সেকেন্ড। তবে অনেক সময় বিভিন্ন কারণে এই সময়ের তারতম্য হয়, যেমন ট্র্যাক রেস্ট্রিকশন, হল্ট এবং ট্রাফিক কনজেশন। ঘড়ির কাঁটায় তখন ঠিক 6:22। আমাদের দিয়ে দেওয়া হলো মর্নিং টিয়ের কিট। ট্রেন তখন মির্জাপুর বাকিপুর স্টেশন ক্রস করছে। তারপর দেয়া হলো চা তৈরি করার জন্য গরম জল। ট্রেন তখন বর্ধমান স্টেশনের কাছাকাছি। যদিও এখানে কোনো হল্ট নেই, তবুও ট্রেনের গতি ছিল বেশ কম। ট্রেন তখন অনেকটা পথ পাড়ি দিয়ে প্রায় পৌঁছে গিয়েছে গুসকরার কাছাকাছি। 7:21 নাগাদ দিয়ে দেওয়া হলো আমাদের ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে আমাদের দেওয়া হয়েছিল ব্রাউন ব্রেড, চকোপাই, ট্রপিকানা, জ্যাম, বাটার, বয়েলড পিস, বয়েলড ক্যারট আর অমলেট, এবং সঙ্গে ছিল স্যানিটাইজার। বোলপুর স্টেশনে ট্রেনটি ঢোকার সময় ছিল 7:37। ট্রেনটি পৌঁছলো 7:43 নাগাদ, প্রায় 6 মিনিট লেট। সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে আবার ট্রেন যাত্রা শুরু করলো পরবর্তী গন্তব্যের দিকে। ব্রেকফাস্ট করে পছন্দের একটা গান চালিয়ে উপভোগ করতে লাগলাম বন্দে ভারতের জার্নি। ট্রেন তখন প্রায় রামপুরহাট জংশনের কাছাকাছি। আমাদের দিয়ে দেওয়া হলো আরও একটি চায়ের কিট। এটা ব্রেকফাস্টের পর।
ট্রেন কম্পার্টমেন্টটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্বে থাকা স্টাফেরা তাদের কর্তব্য পালন করে চলেছে বারবার। বাকি কিছুটা দায় অবশ্যই তো আমাদেরও থেকে যায়। আমাদের উচিত ট্রেনটাকে যথাসাধ্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। বন্দে ভারত তখন পৌঁছে গিয়েছে নিউ ফারাক্কা জংশন। এটা কোনো হল স্টেশন নয়। আসুন আমরা ফারাক্কা ব্যারেজটি দেখতে দেখতে জেনে নিই এই ট্রেনের কি ভাড়া আছে। আপনি যদি হাওড়া থেকে বোলপুর অবধি যাত্রা করেন তাহলে আপনার ভাড়া পড়বে চেয়ার কারে 650 টাকা এবং এক্সিকিউটিভ চেয়ার কারে 1170 টাকা। হাওড়া থেকে মালদা অবধি যাত্রা করলে আপনাকে দিতে হবে চেয়ার কারের জন্য 950 টাকা এবং এক্সিকিউটিভ চেয়ার কারের জন্য 1775 টাকা। হাওড়া থেকে বারসই জংশন যাওয়ার খরচ চেয়ার কারে 1090 টাকা এবং এক্সিকিউটিভ চেয়ার কারে 2060 টাকা। হাওড়া থেকে এনজিপি যাওয়ার খরচ চেয়ার কারে 1565 টাকা এবং এক্সিকিউটিভ চেয়ার কারে 2825 টাকা। বন্দে ভারত পৌঁছে গেল গৌড় মালদা। যদিও এটা কোনো হল স্টেশন নয়, তবু এখানে দাঁড়িয়েছিল প্রায় 1 মিনিট মতো। পরবর্তী স্টেশন মালদা টাউন। বন্দে ভারতের টয়লেটটি ছিল বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, তবে যেটা অভিনব লাগলো সেটি হলো টয়লেটে বেবি সিট উইথ বেল্টের সুবিধা রয়েছে। বন্দে ভারত মালদা এসে দাঁড়িয়েছে, রিপোর্ট টাইমে ঢুকিয়েছে, তার জন্য বেশ কিছুক্ষণ দাঁড়াবে এখানে। ট্রেনটি বারসই জংশনের কাছাকাছি আসতেই আমাদের দিয়ে দেওয়া হলো সেদিনের লাঞ্চ। লাঞ্চে আমাদের দেওয়া হয়েছিল রাইস, ডাল, চিকেন, রুটি, একটু পিকল ও দই। से आने वाले सभी यात्रियों का स्वागत करती है। এরপর আমাদের দেয়া হলো একটি করে আইসক্রিম। একের পর এক সুস্বাদু খাবার খেতে খেতে ট্রেন জার্নিটা খুব ভালো করে উপভোগ করছিলাম আমরা। ঘড়িতে এখন 12টা 57, অর্থাৎ এনজিপি পৌঁছতে লাগবে প্রায় আরও আধ ঘন্টা। অবশেষে প্রায় 7.5 ঘন্টা জার্নি করে এখন আমরা পৌঁছলাম নিউ জলপাইগুড়ি। এখান থেকে আমাদের গাড়ি অলরেডি বুক করা আছে, সেই গাড়ি করে আমরা চলে যাব দার্জিলিং। বন্দে ভারতে প্রথমবার চাপলাম। এই বন্দে ভারতের এক্সপিরিয়েন্স কিন্তু খুব ভালো। এখানকার যে সার্ভিস, লাঞ্চ, ব্রেকফাস্ট সব কিছুই ভালো। তাহলে আসুন আমরা কীভাবে দার্জিলিং পৌঁছাচ্ছি সেটা একটু দেখতে থাকুন। এনজিপি থেকে দার্জিলিং যাওয়ার জন্য আমরা যে গাড়িটা ভাড়া করেছিলাম তার ভাড়া নিয়েছিল 3000 টাকা। এটা আমাদের রিজার্ভ কার ছিল। আপনারা চাইলে শেয়ার গাড়ি করে অথবা এসএনটি বাসস্ট্যান্ড থেকে বাস নিয়ে চলে যেতে পারেন দার্জিলিং। দার্জিলিং পৌঁছতে আমাদের সময় লেগেছিল 2.5 ঘন্টা মতো। আমাদের এবারের ভ্রমণটা শুধু দার্জিলিংয়ের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। আমরা দার্জিলিং থেকে চলে গিয়েছিলাম কালিম্পংয়ের সামথার, সিকিমের লুংচুক, সেখান থেকে নাথাং ভ্যালি এবং সবশেষে রংপো খোলা।
দার্জিলিংয়ের সেই বিখ্যাত টয় ট্রেন ঠিক তার লাইনের পাশ দিয়েই আমাদের গাড়িটা দৌড়চ্ছিল। মনে মনে একটা ইচ্ছে ছিল যদি একবার টয় ট্রেন দেখতে পেতাম। যাই হোক, সেই ইচ্ছাও কিন্তু পূরণ হয়ে গেল কয়েক মিনিটের মধ্যেই। ঘটনাটা কিন্তু এত ঘন্টা ঘন্টা দেখে না, পুরো হচ্ছে এনজয়মেন্ট। আমরা পৌঁছে গেছি আমাদের হোটেলে, হোটেল মহাকাল অ্যান্ড রেস্টুরেন্ট। এখানেই কাটাবো আমরা 2 দিন। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা জানিয়ে অবশ্যই কমেন্ট করবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।